হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত ম্যাথ প্লাস রিজনিংয়ের ক্লাস চলছে। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো সিলেক্ট করে নিয়ে আসি। তাই প্রত্যেকটি ক্লাস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারবে। আর যারা অঙ্কে একটু উইক আছো, যারা একটু দুর্বল আছো, অঙ্ক করতে ভয় পাও, তাদের জন্য আজকে আমি 10টি কমন সূত্র নিয়ে এসেছি, যে সূত্র থেকে প্রত্যেকটি পরীক্ষায় অঙ্ক আসে। অর্থাৎ যে সূত্রগুলোর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকে না। এই যে 10টি সূত্র আমি আজকে তোমাদের করাবো, এই 10টি সূত্র থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। তো যারা অঙ্ক একদমই পারো না, তারা এই 10টি সূত্র দেখো। এই 10টি সূত্র থেকে তোমরা অনেকগুলো অঙ্ক দেখবে তোমাদের আপকামিং পরীক্ষাতে কমন পাবে। আর আমি এই টাইপের ক্লাস কিন্তু সপ্তাহে 2টো করে নিয়ে আসবো। যে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে, যে সূত্র দিয়ে পরীক্ষায় অঙ্ক আসে, সেই সূত্র তোমাদের আমি করিয়ে দেবো। তো আজকের প্রত্যেকটি সূত্র তোমরা ভালো করে মনে রাখবে, তাহলে অঙ্ক দেখা মাত্রই তোমরা সেকেন্ডে করে আসতে পারবে। যারা অঙ্ক একদমই পারো না, তারাও কিন্তু সেকেন্ডে অঙ্কগুলো করে আসতে পারবে। তো দেখো, ফার্স্ট অঙ্কটি কি বলছে। তো এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের সূত্রগুলো আগে শেখাবো। তো সূত্রটা জানলে তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে। দেখো, এই অঙ্কটা দেখতে সহজ, কিন্তু যারা পারো না তাদের কাছে কিন্তু কঠিন মনে হতে পারে। যারা পারো তাদের কাছে একদমই সহজ, সেকেন্ডে হয়ে যায়। তো দেখো অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার লসাগু 120, গসাগু 13 হলে তাদের গুণফল কত। যখন লসাগু আর গসাগু দেওয়া থাকবে, গুণফল বের করতে বলবে, তখন আমাদের একটাই ফর্মুলা মনে রাখতে হবে। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়ে যাবে, লসাগু গুণ গসাগু। অর্থাৎ লসাগু আর গসাগু যখন তুমি গুণ করে দেবে, তখন তুমি সংখ্যা দুটির গুণফল পেয়ে যাবে। তো এই টাইপের অঙ্ক করা একদমই সহজ। তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী বলছি, লসাগু গুণ গসাগু। এই ফর্মুলাটা মনে রাখলে এই অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা বারবার রিপিট হয়। তোমাদের পুলিশ পরীক্ষাতেও আসে, পিএসসি ক্লার্কশিপ সহ পিএসসির বিভিন্ন পরীক্ষাতেও থাকে। দেখতে সহজ, কিন্তু ফর্মুলা না জানলে কিন্তু তুমি করতে পারবে না। তো যারা অঙ্ক একদমই পারো না, তারা এই ফর্মুলাটা একটু মনে রাখবে। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কি, লসাগু গুণ গসাগু। এখন এখানে আমাদের লসাগু কত বলছে দেখো, 120, গসাগু কত বলছে, 13। এবারে দেখো গুণটা কিভাবে করবে। যখন এই শূন্য থাকবে তখন কিন্তু আমাদের গুণ করা সহজ হয়ে যাবে। আমরা শূন্যটাকে বাদ দিয়ে এই 12 আর 13 গুণ করব। তো 12 আর 13 গুণ করলে কত হয়, 156 হয়। আর যে শূন্যটা বাদ দিয়েছিলাম, সেই শূন্যটা এখন এখানে বসিয়ে দাও। তাহলে গুণফল কত হয়ে যাবে, 1560। একদম সহজ অঙ্ক, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তো দেখেছো, একদম সহজ ফর্মুলা, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। এই ফর্মুলাটা মনে রাখো, নাম্বার 1 ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক অঙ্ক পরীক্ষায় আসে। পরের একটা ফর্মুলা তোমাদের করাবো লসাগু গসাগু থেকে, খুব ফেভারিট একটা ফর্মুলা, যে ফর্মুলা থেকেও অঙ্ক বারবার রিপিট হয়। কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 1984, তাদের অনুপাত হলো 31:32। সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি করার আগে আমাদের যে ফর্মুলা মনে রাখতে হবে সেটা দেখো। ফর্মুলাটা হচ্ছে লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতদ্বয়ের গুণফল। সংখ্যা দুটির অনুপাতদ্বয়ের গুণফল, ঠিক আছে, ইনটু গসাগু। আমি এখানে জাস্ট গুণফল লিখলাম, তোমরা এটা বাড়িতে ভালো করে তোমরা ফ্রেশ করবে। লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির যে অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতদ্বয়ের গুণফল ইনটু গসাগু। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে আর অনুপাতদ্বয় দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। তো এখান থেকে আমরা গসাগু বের করতে পারবো। গসাগু ইকুয়াল টু কি লিখতে পারি, গসাগু ইকুয়াল টু লসাগু বাই অনুপাতদ্বয়ের গুণফল। এখন দেখো লসাগু কত বলেছে, 1984। তো জাস্ট এই ফর্মুলাটা তোমাদের মনে রাখলে তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। লসাগু ইকুয়াল টু অনুপাতদ্বয়ের গুণফল, আমি জাস্ট এখানে অনুপাতটাও লিখে দিচ্ছি, অনেকে বুঝতে পারো না তোমরা। অনুপাতদ্বয়ের গুণফল ইন্টু গসাগু।
তাহলে এখান থেকে আমরা গসাগু বের করবো। লসাগু কত বলেছে? 1984। অনুপাত কী কী দেওয়া আছে দেখো, 31 আর 32। তাহলে এদের গুণ করবো আমরা, 31 ইন্টু 32। এখন এটা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর গসাগু পাবে। গসাগু পেলে উত্তর চলে আসবে। কীভাবে সেটা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। দেখো, এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 9 36, 4 6 24, 4 8 32। 8 দিয়েও কাটতে পারবে, 8 8 6 8 48, 8 2 16। 31 দিয়ে কাটলে 31 জন্য 62। তো গসাগু কত পেলাম? গসাগু পেয়েছি 2। গসাগু যখন 2 পেয়েছি, অনুপাত দ্বয় দেওয়া আছে 31 আর 32, তাহলে সংখ্যা দুটি পাওয়া খুবই সহজ। সংখ্যা দুটি কী হবে? অনুপাতকে এই যে গসাগু পেয়েছো এটা গুণ করো, 31 দুগুণে 62, আর আরেকটা অনুপাত কী ছিল? 32। 32কে 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 64। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তো এই টাইপের অঙ্ক থাকলে যখন লসাগু আর তাদের অনুপাত দেবে, ফর্মুলাটা কি? লসাগু ইকুয়াল টু অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গসাগু। এখান থেকে গসাগু বের করে নেবে, গসাগু বের করে এই যে অনুপাতগুলো দেওয়া আছে তার সাথে গুণ করলে তোমরা সংখ্যাগুলো পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। যারা অঙ্ক একদমই পারো না, এই ফর্মুলা মনে রাখবে। যেখানে অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সেখান থেকে গসাগু বের করতে পারবে। যেখানে অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সেখান থেকে লসাগু বের করতে পারবে এই ফর্মুলাতে। অবশ্যই ভালো করে কিন্তু দেখে নিও। দেখো, পরের একটা অঙ্ক ফেমাস টাইপ যেটাকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপ থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে পিএসসি যে ফুড এসআই পরীক্ষাটা হয়েছিল 2024-এ, সেখানে কিন্তু এই টাইপের অঙ্ক বিভিন্ন শিফটে এসছে। তো এই অঙ্ক করতে গেলে আমাদের যে ফর্মুলা জানতে হবে সেটা কি? বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে পরিবারটিকে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? তো চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, বাট খরচ আগে যে টাকা হতো এখনই মানে এর আগে খরচ বৃদ্ধির আগে যে টাকা, মূল্য বৃদ্ধির আগে যে টাকা খরচ হতো, মূল্য বৃদ্ধির পরে খরচ সেম রাখতে গেলে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? তো এই অঙ্ক করার একটাই সূত্র, ব্যবহার কম করতে হবে, ব্যবহার কমাতে হবে। এইভাবে আমি যেভাবে লিখছি সেইভাবে সূত্রগুলো তোমরা খাতায় লিখে রাখবে। ব্যবহার কমাতে হবে ইকুয়াল টু 100 গুণিতক মূল্য বৃদ্ধির হার, 100 গুণিতক মূল্য বৃদ্ধির হার বাই 100 প্লাস মূল্য বৃদ্ধির হার। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলা মনে রাখলে এই অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্ক যদি আসে পরীক্ষাতে, তাহলে তোমাদের যদি বলে ব্যবহার কত কমাতে হবে, তাহলে ব্যবহার কমাতে হবে এই ফর্মুলাটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে, 100 গুণিতক মূল্যবৃদ্ধির হার বাই 100 প্লাস মূল্যবৃদ্ধির হার। তাহলে এখানে মূল্যবৃদ্ধির হার কত দেখো, 25% মূল্যবৃদ্ধি পেয়েছে। তাহলে 100 গুণিতক মূল্যবৃদ্ধির হার 25 বাই 100 প্লাস মূল্যবৃদ্ধির হার, 100 প্লাস 25। কত সহজ অঙ্ক দেখো, 100 গুণিতক 25 বাই নিচে কত হচ্ছে 100 প্লাস 25, 125, 5 25, 125, 5 দিয়ে 100কে কাটলে 5 20 100। তাহলে ব্যবহার কত কমাতে হবে? 20%। ব্যবহার 20% কমাতে হবে। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে এই ফর্মুলা দিয়ে যত অঙ্ক আসবে তোমরা নিজেরাই করতে পারবে। পরের একটা ফর্মুলা দেখো, খুবই একটা ভালো টাইপের ফর্মুলা, যেটাকে বলা হয় ধারাবাহিকভাবে শতকরার পরিবর্তন। তো এই ফর্মুলা দিয়েও কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এই ধারাবাহিকভাবে শতকরার পরিবর্তন দিয়ে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদের অঙ্ক করতে পারবে। তো এই ফর্মুলাটা কি হয় দেখো, কোনো একটা জিনিসের মূল্য যদি প্রথমে X% বাড়ানো হয়, পরে যদি আবার Y% বাড়ানো বা কমানো হয়, ঠিক আছে, Y% বাড়াও বা কমাও কোনো ব্যাপার নেই, তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হয়ে যাবে, প্রথমে X% বাড়াচ্ছ, তাহলে X, তারপরে Y% বাড়াচ্ছ, তাহলে X প্লাস Y প্লাস XY ইন্টু 100। তাহলে শতকরার পরিবর্তন হবে কত? এত পার্সেন্ট। এবারে যদি তুমি Y% না বাড়িয়ে Y% যদি কমাও, প্রথমে X% বাড়িয়ে পরে যদি Y% কমানো হয়, তাহলে কী হবে? কমানো হচ্ছে মানে X মাইনাস Y প্লাস X ইন্টু মাইনাস Y বাই 100।
তার মানে কী হচ্ছে দেখো, আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই প্লাস এ মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে যদি প্রথমে x% বাড়ানো হয় আর পরে যদি আবার y% বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে ফর্মুলা কোনটা? এটা। এরপরে প্রথমে যদি x% বাড়িয়ে তারপরে যদি y% কমানো হয়, কমানো মানে দেখো আমি যে তীর চিহ্ন নিচে দিচ্ছি এটা মানে কি কমাচ্ছি, তাহলে ফর্মুলা কোনটা? এটা। এই দুটো ফর্মুলা মনে রাখলে তোমরা এই টাইপের অঙ্ক আসলে অনেকগুলো করতে পারবে। এখন আমি এই অঙ্কটা করালে তোমাদের সূত্র দেখো একদম ইজিলি তোমরা বুঝতে পারবে। বলছে চিনির মূল্য 20% কমে গেল, কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা কমে যাচ্ছে আর একটা বৃদ্ধি পাচ্ছে। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তো কম হলে আমরা তার সামনে কি দেবো? মাইনাস দেব। তো এই ফর্মুলা ইউজ করবো কম হলে। তো এই ফর্মুলাতেই ফেলে দাও। দেখো প্রথমে তো একটা বাড়াচ্ছি 20, তাহলে 20, আর একটা কমাচ্ছি -20 মাইনাস এক্স হয়, তাহলে 20 গুণিতক 20 বাই হচ্ছে 100। এই ফর্মুলাটা ইউজ করো। তো এই -20 প্লাস 20, 20 থেকে 20 বাদ দিলে 0 হয়ে যায়, কেটে দাও। আর এখানে এই শূন্য ক্যান্সেল হলো, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করলাম, 2 দুগুণে 4, -4 মানে কী হলো বলো তো? -4% মানে 4% কমলো। তো চিনি বাবদ ব্যয় শতকরা কত কমলো? 4% কমলো। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক আসলে তোমরা নিজেরাই করতে পারবে। একটা কম হলে আর একটা বাড়লে এই ফর্মুলাটা ইউজ করবে। আর যদি দুটোই যদি তোমাদের বলে চিনির মূল্য 20% বেড়ে গেল, এর ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হতো। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, খুবই ফেমাস টাইপের একটা প্রশ্ন, দেখতে সহজ কিন্তু অনেকে যদি ফর্মুলা না জানো তাহলে কিন্তু কঠিন লাগবে। আর এটা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় এসেছিলো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হলো? এখানে 1 থেকে 100 পর্যন্ত না দিয়ে তোমাদের দিয়ে দিল 100 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল। সবই কিন্তু একটা ফর্মুলাতে তোমরা বের করতে পারবে। এখানে বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে শেষে যেটা বলছে সেটাকে n ধরে নাও। ঠিক আছে, শেষে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে n ধরে নাও। তো এই যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু গুণিতক n প্লাস 1/2। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু কত? 100 গুণিতক n প্লাস 1 মানে কত হবে? 100 প্লাস 1/2। তো এখান থেকে কি পাবে? 100 গুণিতক 101/2। তো 100কে 2 দিয়ে কাটলে 50 হবে। এখন উপরে পাচ্ছি 50 ইন্টু 101। তো 101কে 50 দিয়ে গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। তাহলে কত হচ্ছে বলো তো? 5050। 5050 অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হলো? 5050। যদি তোমার এই ফর্মুলাটা যদি জানা না থাকে তাহলে তুমি কি এই 1 থেকে 100 পর্যন্ত এইভাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে যোগ করে বের করতে যাবে? তাহলে সারাদিন যোগ করলেও কিন্তু তোমার উত্তর আসবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই ফর্মুলাটা মনে রাখবে, যখনই বলবে 1 থেকে 100 পর্যন্ত বা 100 থেকে 1000 পর্যন্ত বা যাই দিয়ে দিক 50 থেকে 100 পর্যন্ত, শেষে যে সংখ্যাটা বলবে সেটা তোমরা n ধরে নেবে। এটা তোমাদের HW থাকবে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। এখানে শেষে কোন সংখ্যা বলা হচ্ছে? n, তাহলে এটাকে n ধরে নিও। ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2। শেষে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা সবসময়ের জন্য কী হবে? n হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা অঙ্ক একদমই পারো না, দেখো তোমাদের জন্য সহজ টাইপের করা ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলাগুলো দেখে যাও। আশা করি এইগুলো ভালোভাবে দেখে গেলে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে। এরপরে দেখো, এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে বর্তমানে একটা প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তো সেই অঙ্কটা করতে গেলে জাস্ট একটা ছোট্ট একটা ফর্মুলা মনে রাখলে তোমরা করতে পারবে। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য নির্ণয়ের সূত্র কি? আমরা আসল, যেটাকে পি বলি, আবার মূলধনও বলা হয়, আসল পি, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার যদি r%, ঠিক আছে, হয়, আর টাইম আমরা টি ধরে নিই, আর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি আমরা ডিফারেন্স, এটাকে ডি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, তাহলে সূত্রটা হয় দেখো 2 বছরের ক্ষেত্রে, কিন্তু আমি যে ফর্মুলাটা বলছি 2 বছরের ক্ষেত্রে পার্থক্য, 2 বছরের জন্য ডিফারেন্স, 2 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তো 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করার ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ডি ইকুয়াল টু পি মানে আসল গুণিতক r এর স্কোয়ার বাই নিচে হচ্ছে 100 তার স্কোয়ার।
এই ফর্মুলাটা জানলে তোমরা এই সূত্র দিয়ে যে অঙ্ক আসুক 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে। এখন এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে ডি ইকুয়াল টু পি গুণিতক আর এর স্কোয়ার বাই নিচে হচ্ছে 100টার স্কোয়ার। এখন এখানে দেখো 2 বছরের জন্য বলেছে, টাইম টি ইকুয়াল টু কত 2 বলা আছে। একই সুদের হারে বিনিয়োগ করা একই রাশিতে অর্জিত চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত 52 টাকা। তাহলে পার্থক্য এখানে ডি দেওয়া আছে কত 52 টাকা। যদি সুদের হার বার্ষিক 4% হয়, সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে 4%, তাহলে বিনিয়োগ করা পরিমাণ মানে টাকার পরিমাণ পি এখানে বার করতে হবে। মূলধন পি ইকুয়াল টু কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এই ফর্মুলাতে আমরা ফেলে দেবো। ডি কত বলেছে 52, তাহলে ডি এর জায়গায় এখানে ডি ছিল, ডি এর জায়গায় 52 রাখো। ডি ইকুয়াল টু পি গুণিতক আর এর স্কোয়ার, আর কত 4%, তাহলে আর এর স্কোয়ার কত 4 এর স্কোয়ার, নিচে কত হচ্ছে 100টার স্কোয়ার। 100 মানে 100 এর স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 100কে দুবার গুণ আকারে লিখতে পারি। তো দেখো 52 ইকুয়াল টু পি গুণিতক 4 এর স্কোয়ার, মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি 16 বাই নিচে হচ্ছে 100 ইন্টু 100। এখন দেখো 4 4 16, 4 13 52, 4 25 100। ঠিক আছে, তাহলে পি এখান থেকে কত পাচ্ছি দেখো, পি ইকুয়াল টু কী হবে, এই যে 13 পেলাম, 13 আর এই 25 আর 100 এই সাইডে আসলে কী হবে 13-এর সাথে গুণ হয়ে যাবে। 13 গুণিতক 25 গুণিতক কত 100। তো এবার আমরা গুণটা কীভাবে করব, প্রথমে 13 আর 25 গুণ করে নেব। তো 13 আর 25-এর গুণটা এই সাইডে করে নিই। দেখো 13 আর 25 গুণ করলে কত হয় 5 13 65, 13 দুগুণে 26, 5 6 6 12, 2 হাতে 1, 2 এর 1 3, তাহলে এখানে পেলাম 325, আর 100-এর পিঠে দুটো শূন্য ছিল সেটা এখানে বসিয়ে দাও। তো রাইট অ্যান্সার কত হবে 32,500, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো জাস্ট এই ফর্মুলায় ফেলে তোমরা ক্যালকুলেশন করলে এই টাইপের অঙ্ক তোমাদের হয়ে যাবে। তো এই অঙ্কটা কিন্তু ফুড এসআইয়ের বিভিন্ন শিফটে এসছে, এই 2 বছরের পার্থক্য দিয়ে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 2 বছরের যে অঙ্কগুলো এখন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো এটা তোমরা অবশ্যই দেখে যাবে, তোমাদের পুলিশ পরীক্ষা বলো বা আপকামিং পিএসসি ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষা, রেলের পরীক্ষার জন্য এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বের করার ফর্মুলা, এটা দেখে যাবে, খুবই ভালো একটা ফর্মুলা যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। পার্থক্য ডি ইকুয়াল টু পি গুণিতক আর স্কোয়ার বাই 100টার স্কোয়ার, যেটা দেওয়া আছে সেটা এই সূত্রে ফেলে দিয়ে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। এখানে যেমন দেওয়া আছে ডি দেওয়া আছে, আর দেওয়া আছে, পি বের করতে হবে। তো এখানে আমরা ডি এর জায়গায় 52 লিখে, পি আর এর জায়গায় 4 লিখে গুণ ক্যালকুলেশন করে আমরা পি এর ভ্যালু কত পেলাম 32,500। পরের টাইপ দেখো, এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই টাইপের অঙ্ক একটা পরীক্ষা বারবার থাকে। 7 দাগের অঙ্ক বলছে রশিদ একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে এবং কৌশিক 21 দিনে একই কাজ করতে পারে। তারা একসাথে কাজ করলে কাজ শেষ করতে কতদিন লাগবে? এটা ইউপি কনস্টেবল এসছে। দেখো, যদি এ ব্যক্তি একটি কাজ এক্স দিনে করতে পারে, এক্স দিনে, বি ব্যক্তি ওই কাজটা যদি ওয়াই দিনে করতে পারে, ওয়াই ডেজ লাগে, তাহলে তারা একসাথে যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে? তো এই টাইপের অঙ্ক থাকলে বের করার একটাই ফর্মুলা কি, এই এক্স আর ওয়াই গুণ করে দাও, এক্স ইন্টু ওয়াই বাই নিচে কী হবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন এই সূত্র দিয়ে দেখো আমরা এই অঙ্কটা করব। এখানে বলছে রশিদ একটি কাজ 15 দিনে করে, তো আমরা এক্সের জায়গায় 15 রাখলাম, গুণিতক কৌশিক একটি কাজ 21 দিনে করে, তাহলে এই এক্সের জায়গায় 15 রেখেছি, ওয়াইয়ের জায়গায় আমরা কত রাখবো 21 রাখবো, তাহলে 15 গুণিতক 21 বাই নিচে কী হবে এক্স প্লাস হয়, তার মানে আমরা এক্সের জায়গায় কত রেখেছি 15, 15 প্লাস 21। এখন উপরেও থাকছে, উপরে 15 আর 21 অ্যাজ ইট ইজ সেম রাখো, আর নিচে কত হচ্ছে 15 21 যোগ করলে 36, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 12 36, 3 7 21, 3 4 12, তাহলে উপরে থাকছে দেখো 5 আর 7, মানে 5 7 35 বাই 4। তো 35কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, ভাগশেষ থাকে 3, মানে 8 পূর্ণ 3 বাই 4 দিন। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। যদি দিয়ে দেয় দুজন ব্যক্তি, এ ব্যক্তি এক্স দিনে, বি ব্যক্তি ওয়াই দিনে কাজ করে, তাহলে তারা একত্রে কতদিনে কাজটি সম্পন্ন করবে বলা থাকলে এই ফর্মুলা ইউজ করবে, এক্স গুণিতক ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে,
তো এখানে যেমন বলছে রশিদ একটি কাজ 15 দিনে করে, তাহলে আমরা এক্সের জায়গায় 15 রাখলাম। কৌশিক একটি কাজ 21 দিনে করে, ওয়াইয়ের জায়গায় 21 রাখলাম। নিচে এক্স প্লাস ওয়াই মানে 15 প্লাস 21 করে আমাদের উত্তর চলে আসলো 8 পূর্ণ 3/4। আশা করি বুঝতে পেরেছো। একদম সহজ টাইপের ফর্মুলা, বাট পরীক্ষাতে বারবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। পরের প্রশ্ন দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আরেকটা টাইপ। এখন যদি বলে দেয় এ ব্যক্তি এক্স দিনে কাজ করে সম্পন্ন করে, বি ব্যক্তি ওয়াই দিনে কাজটি সম্পন্ন করে, আর সি ব্যক্তি জেড দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে তারা একত্রে যদি একসাথে যদি কাজটি করে তাহলে কত দিনে কাজ করবে। তো এই ক্ষেত্রে ফর্মুলা কী হচ্ছে, ফর্মুলা হবে তোমাদের এক্স সব কটাকে গুণ হবে, সব কটাকে গুণ করতে হবে, এক্স গুণিতক ওয়াই গুণিতক জেড, বাই নিচে হবে দেখো দুটোর গুণফলের যোগফল, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো 3 জন ব্যক্তির ক্ষেত্রে এটা ফর্মুলা, আগে আমরা 2 জন ব্যক্তির ক্ষেত্রে ফর্মুলাটা শিখলাম। তো এই ফর্মুলায় ফেলে দিলে এই অঙ্কটা তোমাদের হয়ে যাবে। এখন দেখো বলছে রহিম একটি কাজ 8 দিনে করে, তো এক্সের জায়গায় আমরা 8 রাখবো, না সরি গোবিন্দ একটি কাজ 8 দিনে করে, তো এক্সের জায়গায় 8 রাখলাম। রহিম একটি কাজ 12 দিনে করে, তো ওয়াইয়ের জায়গায় 12 রাখবে। আর সুধীর একটি কাজ 15 দিনে করে, তাহলে জেডের জায়গায় 15 রেখে ক্যালকুলেশন করে তোমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে 8 গুণিতক 12 গুণিতক 15 এক্স ওয়াই, তাহলে 8 12 96 প্লাস ওয়াই জেড মানে 12 আর 15 গুণ করলে হচ্ছে 180 প্লাস জেড এক্স মানে 15 আর গুণ করলে 8 15 120। এখন এইগুলো সব যোগ করে উপরে যেটা আছে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। তো একটু ক্যালকুলেশন আমি করি, 8 গুণিতক 12 গুণিতক 15 নিচে কত হবে 200 300 396। এখন এটা কাটাকাটি করলে তোমরা উত্তর পেয়ে যাবে অপশান বি। এটা কাটাটা কোনো ব্যাপার না, তোমরা এখানে 4 দিয়ে কাটতে পারো, দেখো 4 9 36 4 9 99, 4 দুগুণে 8। এবার 3 দিয়ে কাটতে পারবে, 3 4 12 3 33 99। এখানে 3 5 15 3 11 33। তো উপরে থাকছে 4 5 20 20 দুগুণে 40 40/11। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। আশা করি হয়তো বুঝতে পেরেছো, যারা মনোযোগ দিয়ে দেখছো তারা কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। যে ফর্মুলাগুলো আমি বলছি এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই কেউ এটাকে কিন্তু অ্যাভয়েড করো না। অবশ্যই যাদের চাকরি দরকার তারা এই ফর্মুলাগুলো অবশ্যই দেখে যাবে, দেখবে তোমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে পরীক্ষায় অঙ্ক করে আসতে পারবে। পরের টাইপ দেখো নল ও চৌবাচ্চা থেকে। মনে করো যদি এ নল একটি চৌবাচ্চা এক্স ঘন্টায় মানে এক্স আওয়ারে যদি পূর্ণ করে, আর বি নল যদি একটি চৌবাচ্চা পূর্ণ করতে ওয়াই ঘন্টা সময় নেয়, তাহলে যদি দুটো নল একত্রে যদি চালু করা হয় বা খোলা হয় তাহলে তারা কতক্ষণে ওই চৌবাচ্চা পূর্ণ করবে। তো এক্ষেত্রে দেখো কি ফর্মুলা, এক্স গুণিতক ওয়াই, সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের মতো ফর্মুলা। তো টাইম অ্যান্ড ওয়ার্ক আর এই যে পাইপ অ্যান্ড সিস্টেম নল ও চৌবাচ্চার যে অঙ্ক, এদের ফর্মুলা কিন্তু সেম। এ নল যদি এক্স ঘন্টায় পূর্ণ করে, বি নল যদি ওয়াই ঘন্টায় যদি চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে দুটো নল একসাথে খোলা হলে বা চালু করা হলে তারা কতক্ষণে পূর্ণ করবে। ফর্মুলা হচ্ছে এক্স গুণিতক ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এখন দেখো এখানে কি বলছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ঘন্টা ও 15 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। এখন এই এক্সের জায়গায় 10 আর ওয়াইয়ের জায়গায় 15 রেখে ক্যালকুলেশন করে তোমাদের উত্তর চলে আসবে। 10 গুণিতক 15 বাই 10 প্লাস 15 মানে 25। 3 5 15 5 5 25 5 দুগুণে 10। তাহলে দুটো নল একসঙ্গে চালু করা হলে ওই চৌবাচ্চাটি 6 ঘন্টায় পূর্ণ হবে। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। একদম সহজ, কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা আসলে তোমরা নিজেরাই করে আসতে পারবে না। দেখো পরের টাইপটা করার আগে আমাদের জাস্ট একটা ছোট ফর্মুলা জানলে তোমরা নিজেরাই করতে পারবে। আগেরবার আমরা কি দেখেছিলাম, দুটো নল কিন্তু একসাথে চৌবাচ্চা পূর্ণ করছিল, বাট এই টাইপের ক্ষেত্রে মনে করো এ নল দ্বারা একটি চৌবাচ্চা এক্স ঘন্টায় পূর্ণ হয়, এটা জল ভর্তি করছে, চৌবাচ্চা ভর্তি করছে মানে এটা প্লাস দাও। আর অপর একটি নল বি নল দ্বারা একটি চৌবাচ্চা ওয়াই ঘন্টায় খালি হয়, এটা খালি করা পাইপ, তার মানে এটাকে মাইনাস দাও। তাহলে যদি দুটো নল উভয় নল একসাথে খোলা থাকলে খালি ট্যাঙ্কটি পূরণ করতে সময় কত লাগবে, সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে একটা ছোট ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। প্রথমে কি করবে, এক্স গুণিতক ওয়াই করবে, করে নিচে ওয়াই মাইনাস এক্স করো।
আমরা আগের টাইপে কি করেছিলাম, নল ও চৌবাচ্চার এখানে এক্স প্লাস ওয়াই করেছিলাম নিচে, বাট এখানে একটা নল খালি করছে তাই আমরা এখানে মাইনাস করলাম। তো এখানে দেখো এ নল 20 মিনিটে পূর্ণ করে, তো এক্সের জায়গায় এখানে 20 রাখো, আর বি নল 30 মিনিটে খালি করছে মানে এখানে ওয়াই জায়গায় 30 রাখো। এবারে ক্যালকুলেশন করো, এক্স মানে কত 20, ওয়াই হচ্ছে 30, নিচে কত হবে 30 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স মানে 30 মাইনাস 20, এক্সের ভ্যালু আমরা 20 ধরে নিয়েছি। তো উপরে হচ্ছে দেখো কত 3 দুগুণে 6, 600, নিচে হচ্ছে 20 থেকে 30 থেকে 20 মাইনাস করলে 10, তো এই শূন্য ক্যান্সেল হলো, রাইট অ্যান্সার 60 মিনিট। তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 60 মিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে উভয় নল একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি পূরণ হতে সময় লাগবে কত মিনিট, 60 মিনিট সময় লাগবে। অঙ্ক একদমই সহজ, একটু বুঝলে অঙ্ক খুবই সহজ। দেখো এই ফর্মুলা জানলে তোমাদের 5 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে, এই ফর্মুলা জানলে 5 সেকেন্ড লাগবে না। এখন এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য তোমাদের বারবার কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তোমরা কিন্তু এই সমস্ত ফর্মুলা মনে রাখতে পারবে না, ভুলে যাবে। পরের টাইপ দেখো, ট্রেন থেকে একটা নিয়ে এসে, ট্রেনের অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে। বলছে 121 মিটার ও 99 মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় এত কিলোমিটার ও এত কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতে থাকলে কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। ঠিক আছে, দেখো এখানে একটা ট্রেন এলএক্স ধরেছে, এলএক্স একটা ট্রেন আর এলওয়াই একটা ট্রেন, দুটো ট্রেন একে অপরের দিকে আসছে। ঠিক আছে, বিপরীত দিক থেকে একে অপরের অভিমুখে আসছে, একটা ট্রেন এই দিক থেকে আসছে, একটা ট্রেন এই দিক থেকে আসছে। এখানে বলছে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে কত সময়, আর তাদের গতিবেগ কত দেওয়া আছে, v1 দেওয়া আছে আর v2 দেওয়া আছে। তো যখন তারা বিপরীত দিক থেকে একে অপরের দিকে আসে তখন এই সময় বের করার ফর্মুলা কি, এই যে ট্রেনের যে লেন্থ এলএক্স আর অপর ট্রেনের যে লেন্থ দৈর্ঘ্য, সেই দুটো যোগ হবে আর তাদের গতিবেগ কী হবে, যোগ হয়ে যাবে, v1 প্লাস v2। তাহলে এই ক্ষেত্রে সময় বের করার ফর্মুলা কি, ট্রেন দুটির যে লেন্থ তাদের যোগফল বাই তাদের গতিবেগের যোগফল। এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু তোমরা এই টাইপের অঙ্ক আসলে করতে পারবে। যদি দুটো ট্রেন বিপরীত দিক থেকে একে অপরের দিকে আসে তাহলে সময় বের করার ফর্মুলা হচ্ছে তাদের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের যোগফল বাই নিচে হচ্ছে গতিবেগের যোগফল। এখন দেখো এক্ষেত্রে আমরা টাইমটা বের করে নিচ্ছি, এই সাইডেই করি। 121 আর হচ্ছে 99, তার মানে টোটাল যে লেন্থ কত হয়ে যাবে 210, কারণ 121 আর 99 এখানে যোগ করো, 121 আর 99, 9 আর 1 220 হচ্ছে। আর এই সাইডে কত হবে, তাদের গতিবেগের যোগফল 40 প্লাস 32 72। বাট দেখো এখানে মিটারে আছে আর এখানে কিলোমিটার, তো এই কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের 5/18 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তো 18 দিয়ে 72কে কাটো, 4 18 72, তাহলে উপরে ছিল 220 আর নিচে থাকছে কত, 4 আর 5 মানে 4 5 20। তো 0 ক্যান্সেল হলো, 22কে 2 দিয়ে কাটলে 11 বার যাবে, তাহলে 11 সেকেন্ড। তো তারা কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে, 11 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে। তো এই ফর্মুলা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। এখানে দেখো লেন্থ 121 আর একটা দেওয়া আছে 99, তো 121 আর 99 কী হবে, যোগ হবে, হলে কত হচ্ছে 220, আর তাদের গতিবেগের যোগফল কত হবে 40 প্লাস 32 72। বাট এটা 72 কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে কাটো, 4 18 72, 4 5 20, তো 220/20 ক্যালকুলেশন করলে আসে 11 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো যে ফর্মুলাগুলো তোমাদের বললাম, আজকে তোমরা যারা অঙ্ক একদমই পারো না তারা এই ফর্মুলাগুলো বারবার প্র্যাকটিস করো, আর এই ফর্মুলা দিয়ে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো নিজেরা করার চেষ্টা করো, দেখবে তোমরা সমস্ত অঙ্ক নিজে থেকেই করতে পারবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে। তো আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।